আজকে যাচ্ছি হলো আপনার ঢাকা টু বান্দরবন। সো বান্দরবন যাওয়ার পর আপনাদের সাথে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো, চেষ্টা করব সম্পূর্ণ একটা ব্লগ দেওয়ার জন্য, যদি আকাশের অবস্থা ভালো থাকে, যদি আল্লাহ তাআলা সহায় হয়। কেন বলতেছি, যদি কক্সবাজারের মতো হয় তাহলে তো আর ব্লগিং করতে পারবো না। দেখা গেছে বৃষ্টি টিষ্টি নেমে গেলে তো অবস্থা একাকার অবস্থা। আর আমি যাচ্ছি একদম আপনার, এখন গভর্নমেন্টে একটা বিশাল হলিডে আছে, তো লোকজনও ঢাকা শহর থেকে মোটামুটি ফাঁকা ফাঁকা লাগতেছে ঢাকা শহর। তারপরও দেখা যাক কি হয়, বান্দরবন যাই। আপনাদেরকে অনেক কিছু বলা হবে, অনেক কিছু জানানো হবে। আমার ছোট্ট জ্ঞান থেকে আমি যতটুকু জানি অতটুকুই চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য বা আপনাদের বলার জন্য। তো এখন যাচ্ছি বান্দরবন। বান্দরবন রোডের উপরে ফোকাস করতে হবে, বিকজ আমরা একটা গ্রুপ যাচ্ছি, সামনে আমাদের রেডিসনের সামনে আমাদের গ্রুপ অপেক্ষা করতেছে, সেই গ্রুপের সাথে আমি জয়েন করব। আমি এর আগে কক্সবাজার সিঙ্গেল ট্যুর দিয়ে আসছি, সিঙ্গেল ট্যুরের কিছু প্যারা আছে, সেগুলো আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে শেয়ার করতেছি। তো কক্সবাজার সিঙ্গেল ট্যুর দিয়েছিলাম কারণ কক্সবাজার একটা রিল্যাক্সের ট্যুর ছিল, এই কারণে আমি চেষ্টা করছি সিঙ্গেল দেওয়ার জন্য। আসলে যাচ্ছি হলো আপনার বান্দরবন। সো এখন আছি মেঘনা ব্রিজের উপরে। আর রাস্তাটা এর আগে আমি দেখাইলাম না কারণ সকালবেলা তো, এখন অলমোস্ট 8টা বাজে, রোড টোড উঠছে। তো এখন মোটামুটি আপনাদের সাথে রোড গার্ড শেয়ার করা যাবে। এর আগে আসলে রোড গার্ড শেয়ার করার মতো কোনো এবিলিটি ছিল না, কারণ আজকে সকাল থেকে ঢাকার অবস্থা অনেক মেঘলা, অনেক আবহাওয়া ছিল, এই কারণে সকাল থেকে আর আপনাদের সাথে আমি রোডটা শেয়ার করলাম না। তো আজকে ক্যামেরার পজিশন একটু চেঞ্জ হতে পারে, বিকজ ক্যামেরা একটু ঝামেলা হয়েছে। সেটা হলো আমি বান্দরবন যখন আসবো তখন আসার আগে আমার ক্যামেরাতে মাউন্ট আছে, মাউন্টটা ভেঙে গেছে। আমি হয়তো ভিডিওর কোনো অংশে ঢাকা যখন যাব তখন আপনাদেরকে শেয়ার করব কোন মাউন্টটা ভাঙছে। পরবর্তীতে তো আমি চিন্তা করছি ট্যুরেই যাব না, কারণ আমি যদি ফুটেজ না নিতে পারি, আপনাদের সাথে শেয়ার না করতে পারি, বিকজ আমার ট্যুরে যায় কোনো লাভ নাই। তারপরও চিন্তা ভাবনা করে আস্তে আস্তে ক্যামেরাটা সুন্দর মতো লাগাইলাম, লাগায় কোনো রকম সুপারগুলোতে আটকাইছি। এখন দেখা যাক, ট্যুর আপাতত বের হলাম। আল্লাহ তাআলা কতটুকু আমার ভাগ্যে রাখছে, যতটুকু আমার ভাগ্যে আছে অতটুকুই হবে। আমি যতই চাই যে আজকে এইটা করবো ওইটা করবো, হবে না। আমি সবসময় দেখছি যতটুকু আপনার নসিবে আছে, যতটুকু আপনার তকদিরে আছে অতটুকুই হবে। তো অবশ্যই যাচ্ছি বান্দরবন, দেখা যাক বান্দরবনে কোন কোন স্পটগুলো ঘুরতে পারি। এর আগে কক্সবাজার তো অনেক প্ল্যান প্রোগ্রাম করে গেছিলাম, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কোনো কিছুই হলো না। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ, কিছু বলা যায় না, কিছু করা যায় না, এটা মেনে নিতেই হবে। ঘূর্ণিঝড় একটা স্বাভাবিক বিষয়, বা ঘূর্ণিঝড় একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। আপনার সামনে যে ধরনের সমস্যা আসুক না কেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, জীবন যেখানে যেমন, আপনাকে সেভাবেই চলতে হবে, আপনাকে সেভাবেই লাইফটা এনজয় করতে হবে। আজকে অবশ্য গভর্নমেন্ট হলিডে এবং ফ্রাইডে, তো আজকে যাচ্ছি ট্যুরে। এখন রোড গার্ড মোটামুটি ফাঁকা আছে, যেহেতু ফ্রাইডে আমার গভর্নমেন্ট হলিডে, বিকজ এই কারণে রোড গার্ড মোটামুটি ফাঁকা। আর আমার শরীরটা আগে থেকে খারাপ ছিল ঈদের পর, তো আমি 1 মাসের মতো লেগে গেছে ঈদের পর শরীরটা ঠিক করতে। তো 1 মাস পরে ভিডিওটা তৈরি করতেছি, কোন ঈদের পর সেটা বলবো না, কারণ ভিডিওটা আপলোড দিতে আমার এমনিতে অনেক দেরি হয়ে যাবে। কারণ আমি এমনিতেও দেখা যাচ্ছে অসুস্থতার কারণে এমনিতেও অলস, আরও বিশেষ করে আরও বেশি অলস হয়ে গেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আবার আপনাদের সাথে কথা হচ্ছে আরও একটু আগায়া। এখন তো মেঘনা ব্রিজের টোল দিলাম, দেখা যাক কুমিল্লা পার হয়ে আবার আপনাদের সাথে কথা বলবো, আবার আপনাদের সাথে ক্যামেরা স্টার্ট করবো। এখন একটু টার্নিং। আমরা এখন আছি চান্দিনা উপজেলাতে। চান্দিনা উপজেলা মেবি বলতে হচ্ছে কারণ আমি এদিকে সচরাচর চিনি না। চান্দিনা উপজেলা মেবি আপনার পড়েছে কুমিল্লাতে। যদি রং হয় একটু কমেন্ট করে জানাই দেন, যদি সঠিক হয় তাও কমেন্ট করেন, কারণ আমার এই রোডটাতে শুধু আপনার ওই যে কক্সবাজার, কুমিল্লা অথবা চাঁদপুর যখন ট্যুর দিছি তখন আর কি এই রোডে চলাচল, এছাড়া আমার তো এই রোডে ভাই চলাচল তো হয় না। যারা আর কি রেগুলার চলাচল করেন তারা আমার থেকে ভালো জানেন, বা তারা আমার থেকে ভালো বলতে পারবেন। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। বেসিক্যালি এই রোডে যারা চলাচল করেন, বিশেষ করে হানিফ এন্টারপ্রাইজ যে বাসগুলো আছে, নট হানিফ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ। হানিফ কিন্তু দুইটা, একটা হলো হানিফ পরিবহন আর একটা হলো হানিফ এন্টারপ্রাইজ। হানিফ পরিবহনের যে বাসগুলো ওগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু হানিফ এন্টারপ্রাইজের যে বাসগুলো ওগুলো ফুললি বেপরোয়া। কিছুক্ষণ আগে আমার একবারে মাটিতে নামাই দিছে, মানে মাটিতে বলতে ঘাসের ভিতরে নামাই দিছে। আমার ডুয়েল চ্যানেল ABS ছিল দেখা, আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি মানে ঠিকঠাক আছি এখন পর্যন্ত। নাইলে আমার ডালে পড়তে হইতো, নাইলে সিরিপ কাইডা একটা বিভিন্ন কিছু আর কি হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বোপরি। সো এই রোডে একটা জিনিসই দেখলাম যেটা আমার চোখে পড়লো এখন পর্যন্ত, যে হানিফ এন্টারপ্রাইজ যে বাসগুলো, নট হানিফ পরিবহন, হানিফের দুইটা বাস। আমি কিভাবে জানছি, আমি নিজেও যখন একবার কক্সবাজার থেকে আসছি বাসের মাধ্যমে, তখন আপনার টিকিট যখন কাটছি তখন ওনারা বলছে যে হানিফ এন্টারপ্রাইজ একটা, হানিফ পরিবহন একটা।
পরে আমি বললাম যে ভাই হানিফ পরিবহনের টিকিট দেন, হানিফ পরিবহনের টিকিট নাকি একটু দাম আর হানিফ এন্টারপ্রাইজের টিকিট নাকি একটু কম। সো এই আর কি তফাৎ আছে। আপনারা একটু যখন রাস্তাঘাটে চলাচল করবেন, আমার কাছে মনে হয়েছে হানিফ এন্টারপ্রাইজের যে বাসগুলো উশৃঙ্খল গতিতে, অনেক উশৃঙ্খল গতিতে চলে। দেখা যাচ্ছে আপনাকে এমনভাবে চাপ দিবে, আপনাকে ডাইনে বামে ফালাই দিবে। কাইন্ডলি এদের থেকে একটু সচেতনভাবে চলবেন। আর হাই রোডে বিশেষ করে বাসের সাথে খেলতে যাইবেন না। বাসের সাথে খেলতে গেলে নানাবিধ দুর্ঘটনা হতে পারে, নানাবিধ সমস্যাই হতে পারে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রেখে চলবেন। আর ওই যে আমার সামনে বড় ভাই আছে, ওনার ব্যাগের ভিতরে ড্রোন আছে। আজকে যদি আপনাদের সম্ভব হয় ড্রোনের কিছু শট দেখাবো। ওনার ব্যাগের ভিতরে DJI ড্রোন আছে। সো ওনার ড্রোন থেকে কিছু ফুটেজ আমি চাবো যে ভাই আমাকে দেন। তো চাইলে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ড্রোনের ফুটেজও দেখাবো, হয়তো আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। আজকে তো জাস্ট আপনারা দেখবেন হলো ঢাকা টু বান্দরবন। সো বান্দরবনের একটা ব্লগ দেখতেছেন, এর আগে আমার বান্দরবনের ব্লগ আছে। তো আপনারা এখন বান্দরবনের ব্লগ আবার কেন দিচ্ছি ভাই, যাচ্ছি ব্লগ বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, এই তো। এছাড়া আর কিছু না, চাওয়া পাওয়া কি আছে আর জীবনে। আজকে মরলে কালকে আমাকে কেউ মনে রাখবে কিনা তা বলা যায় না। আপনারাও সেম, আপনাদের ক্ষেত্রেও সেম। আপনারা যদি আজকে মারা যান কালকে আপনাদের মনে রাখবে কিনা সেটাও অনেক ভাবা চিন্তার বিষয়। সেই কারণে পৃথিবীতে কিছু না কিছু আপনার আইডেন্টিফিকেশন রেখে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে। সেটা হয়তো আপনার বিয়ে শাদী করলে আপনার সন্তান বা আপনার বংশধরের মাধ্যমে, যদি আপনি একটু ফ্যামিলি মাইন্ডের হন। আর যদি আপনি একটু দায় ছাড়া ভাবে থাকতে চান, মানে বিশেষ করে আমার মতো কাইন্ড অফ, মানে আপনি বিজনেস করেন, চাকরি করেন, জাস্ট ট্যুর দেন, এরকম মাইন্ডের হন, তাহলে আপনি আপনার মতো চলেন। আপনার ফ্যামিলি কি বললো না বললো, অথবা আপনার পাশের লোক কি বললো না বললো, সেগুলো চিন্তা করে লাভ নেই। সো এখন একটু টানার জন্য কিছু কথা বলা যাবে না। আবার চট্টগ্রামের আগে বা চট্টগ্রামে যে আপনাদের সাথে কথা হচ্ছে, বা যাত্রা বিরতির সময় আপনাদের সাথে কথা হচ্ছে, আগে বলে নিই আমি কোন জায়গায় আসছি। এখন আমি প্রায় চট্টগ্রামের কাছাকাছি। চট্টগ্রাম আর অলমোস্ট 30 কিলোমিটারের মতো আছে। আমি যতটুকু আর কি দেখলাম 30 কিলো অথবা 32 কিলো 33 কিলোর মতো আছে। তো এখন আমি যে কথাটা বলতেছি সেটা হলো আমার N250 বাইকটাতে পারফর্ম কেমন করতেছে হাই রোডে। আমি বলতেছি না যে এই বাইকটা অনেক ভালো, আমি আপনাদের বলতেছি না যে আপনারা কিনেন, এই বাইকটা কিনতে হবে না। কিছুদিন আগে এক বড় ভাই আসলে এইভাবে কমেন্ট করছে যে ভাই আপনার এই বাইকটা যদি এতই ভালো হতো তাহলে এই বাইকটা বাংলাদেশে ফ্লপ কেন? ভাই ফ্লপ কেন, হিট না কেন, এটা আমি অনেকগুলো ভিডিওতে বুঝাইছি, আর এই ভিডিওতে বোঝাবো না। তারপর আপনাদেরকে আমি N250 বাইকটা হাই রোডে কেমন আমার পারফরমেন্স দিচ্ছে। আমি তো বর্তমানে অলমোস্ট আপনার 112 কিলোমিটার কোনো বিরতি ছাড়া চালাচ্ছি। আমরা লাস্ট বিরতি নিয়েছিলাম একদম আপনার কুমিল্লার আগে। সো কুমিল্লার আগে যখন বিরতি নিয়েছি তখন খাওয়া দাওয়া করছিলাম সকালের, আর এখন অলমোস্ট আপনার 2 ঘন্টা যাবত চালাতেই আছি, মানে চালানোর উপরেই আছে আর কি। তো এখন বাইকটা 2 ঘন্টা যাবত যেহেতু চলতেছে, বাইকটার কোনো সাউন্ডের চেঞ্জ হয়েছে কিনা অনেকে কোশ্চেন করতে পারেন। আমার বাইকটা এখন পর্যন্ত সাউন্ড কোনো পরিবর্তন হয় নাই। আমার সুজুকি জিক্সার মনোটন বাইক, সুজুকি জিক্সার SF বাইকে যে প্রবলেমগুলো আমি পড়তাম সেটা হলো সুজুকির বাইকগুলোতে সাউন্ডের সমস্যা থাকতো। এদিকে হলো সহস্রধারা ঝর্ণা। তো সহস্রধারা ঝর্ণাতে আমি গেছিলাম অনেক দিন আগে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ওইটাই আমার মেবি গ্রুপের সাথে ফার্স্ট ট্যুর ছিল আমার লাইফের। ক্লাস 9 থেকে আমি ট্যুর ট্রাভেল করতাম, গ্রুপের সাথে চেষ্টা করতাম ট্যুর ট্রাভেল দেওয়ার জন্য। আর আমার যারা গ্রুপ মেম্বার তারা সবাই পিছনে আসে, কারণ আমি সামনে চলে আসছি। আমি অলমোস্ট দেখা যাচ্ছে 100, 110, 120। আমি কাউকে ওভার স্পিড করার জন্য ইনফ্লুয়েন্স করতেছি না। আমি আবারও বলে রাখি, অনেকে যদি আমার ভিডিও দেখে ওভার স্পিড করেন ট্যুরে আসা, অবশ্যই করবেন না। আপনি যতটুকু ক্যাপাবল অতটুকু স্পিডিং করবেন। এখন আমার এই বাইকটা হাই রোডে যেমন আপনার ইঞ্জিনে পারফরমেন্স দিচ্ছে, অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, বিকজ আমার বাইকটা অলমোস্ট 7000 কিলোমিটার চলতেছে। তো এখন ইঞ্জিনটা অনেক রিফাইন হয়ে গেছে। আর আমার বাইকে কিন্তু এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরা মোতুলের। সো যেহেতু ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ভরা, বাইকটা অনেক ভালো পারফরমেন্স করছে, আগে থেকে অনেক বেটার বাইকটা আমাকে পাওয়ার ডেলিভারি দিচ্ছে। আর বাইকটা এখন পর্যন্ত কোনো সময় পাওয়ার যে একটা ল্যাগ দেখা যাচ্ছে, অনেক বাইকে আপনারা দেখেন না যে বিশেষ করে সুজুকির বাইকগুলো আমি চালাইছি, তো ওই বাইকের তুলনা দেই। আবার 4B-তে এই সমস্যাটা নাই, 4B আমি ইউজ করছি, আমার নিজেই কিনে ইউজ করছি, 4B-তে এই প্রবলেমটা নাই। কিন্তু সুজুকির বাইকগুলো যখন আমি চালাইতাম তখন সুজুকির সবগুলো বাইকেই কিন্তু CF মোটর নতুন নিয়ে যাচ্ছে, মেবি বাসায়, হ্যাঁ নতুন নিয়ে যাচ্ছে, একদম নিউ। সো সুজুকির বাইকগুলো যখন আমি চালাতাম তখন সুজুকির বাইকগুলোতে হতো আপনার অল্পতে চললে দেখা যাচ্ছে সাউন্ড নষ্ট হয়ে যেত। তারপর বাইকটাতে দেখা যাচ্ছে আপনার পাওয়ার লেগ করতো, আমি যদি থ্রটল জোরে প্রেস করতাম বাড়ি দিত। অনেক সময় দেখা যাচ্ছে খারাপ তেলের কারণে এমন হতো
তো অনেক সময় দেখা যাচ্ছে বাইকের ইন্টারনাল সমস্যার কারণে এমন হতো। এটা কি কারণে হয় সেটা তো আমি আর বলতে পারি না, বা আমি সেটা আপনাদের জানি না। এটা যারা আসলে ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবে, বা যারা আসলে এ বিষয়ে ধারণা রাখে তারা ভালো বলতে পারবে। আমি শুধু আপনাদের এতটুকুই বলতে পারি রাইডিং এক্সপিরিয়েন্স থেকে, সুজুকির বাইকগুলো যেহেতু আমি প্রিভিয়াস টাইমে চালাইছি, সুজুকির বাইক থেকে এটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স করছে। আর একটা জিনিস কি, আপনারা যখন বড় ইঞ্জিন নিয়ে হাই রোডে ট্যুর ট্রাভেল করার জন্য আসবেন, আপনি ইঞ্জিনটাকে যত প্রেশারাইজ করবেন, ইঞ্জিনটা কিন্তু মানে হাঁফায় যাওয়ার যে একটা প্রবলেম, বা ইঞ্জিনটা আর পারতেছে না, ছেড়ে দে বা কেঁদে পাচ্ছি, ছোটো ইঞ্জিনগুলোর ক্ষেত্রে যেমন হয়। যেমন আমরা 150 সিসি বাইক দিয়ে অনেকে ট্যুর ট্রাভেল করি। ট্যুর ট্রাভেল আপনি 100 সিসির বাইক দিয়েও করতে পারবেন, 110 সিসি 100 সিসির বাইক দিয়েও করতে পারবেন, কিন্তু ওই বাইকগুলো একটু রেস বেশি দরকার হয়। আর বড় ইঞ্জিনের বাইকগুলোতে একটু রেস কম প্রয়োজন হয়, কারণ ইঞ্জিনটা বড় থাকে, ইঞ্জিনের সব কিছুই বড় থাকে। সেই কারণে বাইকটা অনেক ভালো আপনাকে সাপোর্ট দিবে, অনেক ভালো আপনাকে আউটকাম দিবে। এখন আমার বাইকটা মাইলেজ কত দিচ্ছে? হাই রোডে আমি অন এভারেজ 35 পাচ্ছি। কেন 35 পাচ্ছি আপনাদের এর আগেও আমি এক্সপ্লেন করছি, যে আমি কিন্তু বিশাল টানাটানি করছি। বিশাল টানাটানি বলতে অনেক টানাটানি করছি, 120 100 110 এরকমভাবে টাইনে আসছি, 130ও মাঝে মাঝে উঠছে। তো এটা হলো কুমিল্লার পর থেকে যখন রোডটা ফাঁকা পাইছি তখন টানছি, সেই কারণে আমার একটু মাইলেজটা ড্রপ করছে। আর হায়ার সিসি বাইক তো দেখা যাচ্ছে 250 সিসি বাইক তো 35 পাচ্ছি, এটাই এনাফ। 35-এর একটু বেশি পাচ্ছি। আমি ঢাকার ভিতরে 35ই পাই, কারণ ঢাকার ভিতরে আমার এত টানাটানি করা হয় না। ঢাকার ভিতরে আমি ভদ্র সভ্য রাইডিং করি, মানে একটা সিস্টেমেটিক রাইডিং করি। আর এই জায়গায় একটু যেহেতু টানাটানি করছি, টানাটানি করলে আপনি যে কোনো বাইক হোক না কেন সেই বাইকের আপনার মাইলেজ ড্রপ করবে অটোমেটিক, এটা স্বাভাবিক। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সত্য কথার মতো। কারণ আপনি বাইক নিয়ে একটু হাই আরপিএমে চালাবেন। আমার অলওয়েজ দেখা যাচ্ছে আধা ঘন্টার উপরে বাইকের আরপিএম ছিল আপনার অলমোস্ট 5000 প্লাস। সো 5000 প্লাস যখন একটা বাইকের আরপিএম থাকবে, 6000 7000 7500 8000 আরপিএম যখন থাকবে, তখন তো বুঝতেই পারতেছেন বাইকে কত মাইলেজ ড্রপ করবে, এটা স্বাভাবিক। আমি যদি এখন যেভাবে চালাচ্ছি 80 90 এইভাবে যদি চালাতাম, তাহলে আমার মাইলেজ অলমোস্ট 38 পেতাম। সো পরিশেষে এতটুকুই বলা চলে, বাইকটা আমাকে কোনো অংশ থেকে 7000 কিলোমিটার তো চালায় ফেলছি, কোনো অংশ থেকে আসলে ভাই আনস্যাটিসফাই করে নাই। এখন এই বাইকটা অনেকে কেন সেল করে দেয়, এমনও কোশ্চেন আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে আসে। যারা সেল করে তাদেরকে একটু জিজ্ঞেস করেন কাইন্ডলি। আমি তো চিন্তা করতেছি এই বাইকটা আমি চালাবো যতদিন তোর এই বাইকের ইঞ্জিনে কোনো ইন্টারনালি প্রবলেম না হয়, ততদিন ধরে আমি বাইকটা চালাবো। বাইকের আউটকাম অথবা বাইকের দেখা যাচ্ছে টুকটাক যে সমস্যাগুলো, বাইকের ইঞ্জিনে কোনো মেজর প্রবলেম না হলে আমি বাইকটা ইউজ করব। সেটা হয়তো 20,000 25,000 30,000 40,000 50,000 যতদিন চালাই, আমাকে বাইকটা কোনো দিক থেকে আনস্যাটিসফাই করতেছে না। ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে আমি অনেক ভালো মতো ব্রেকিংয়ে কনফিডেন্স পাচ্ছি। তো আপনারা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চট্টগ্রামে যাই। তারপর আমরা এখন আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ঢুকতেছি আপনাদের সাথেই নিয়ে আর কি, যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন। সো আপনাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম প্রবেশ করলাম, মানে চট্টগ্রামের গেট যেটা আছে প্রবেশ গেট, ওইটা দিয়ে প্রবেশ করলাম। তো এখন আমরা এখান থেকে যাব আমানস্যা সেতু। আমানস্যা সেতু থেকে তারপর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা ধরে তারপর যাব বান্দরবন। এখন কোন রাস্তা ধরে আমানস্যা সেতু কোন জায়গায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সেটা দেখবেন, আর আপনারা অবশ্যই সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি অনেক এনজয়ফুল হবে। সো আমার টিম মেম্বার আমাকে একটু দাঁড়াতে বলছে। এখন আনুষ্ঠানিকভাবে কিন্তু চট্টগ্রামে ঢুকে গেছি, বন্দরনগরী চট্টগ্রাম সিটিতে আছি। সো আমরা চট্টগ্রাম সিটি থেকে হয়ে একদম ডিরেক্ট কক্সবাজার রোডে যাব। কক্সবাজার রোডে যাইয়া আপনার বাম দিকে একটা রোড গেছে, ওই রোডটা ধরে আমরা বান্দরবন দিক যাব আর কি। তো এখন বেলা বাজে 1টা, বরাবর 1টা আপনাদের সাথে যখন কথা বলতেছি। আমরা এমনি তো রওনা দিছি একটু লেট করে, 7টার দিকে রওনা দিছি। তারপরও আবার দেখা যাচ্ছে আপনার সকালে আবহাওয়া ঢাকার অবস্থা ভালো ছিল না। আমরা সকলে চিন্তা করছি যে বৃষ্টি হবে কিনা, বা বৃষ্টি হলে তো আবার সমস্যায় পড়ে যাব। সেই কারণে দেখে বের হইতে অনেক প্রবলেম হয়ে গেছে। তো আমাদের সবগুলো গাড়ি সামনেই আছে, 3টা সামনে আছে, আরেকটা অবশ্য আরও সামনে চলে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, কোনো প্যারা হয় না রাস্তায়, কিন্তু মোটামুটি একটু গাড়ির চাপ ছিল, যেহেতু দিনের বেলা বের হয়েছি। সো গাড়ির চাপ একটু সামলাইতে হবে, বিকজ দিনের বেলা বের হওয়ার কারণ হলো আমরা রাতের বেলা বের হই নাই, যেহেতু দেশের বর্তমান আবহমান পরিস্থিতি ঠিক নাই, দেশের পরিস্থিতি একটু আসলে ঘোলাটে আছে।
সেই কারণে রাতের বেলাটা আসলে এড়িয়ে চললাম, দিনের বেলা বের হওয়ার চেষ্টা করছি, কারণ দেশের অবস্থা যেহেতু এখন অনুকূল, সেই কারণে রাতের বেলা বের হওয়া মনে হয় না যে আমাদের কাছে ভালো হবে বা বেটার হবে, সেই কারণে দিনের বেলায় বের হয়েছি। আর দিনের বেলা সম্পূর্ণ ভিউটাও শেয়ার করা যায়, দেখা যাচ্ছে আপনাদের সাথে আমি নিজেও দেখতে পারি, তো এনজয় করতে পারি। যেহেতু একটু গরম আছে, প্যারা যাচ্ছে, যাই হোক এতটুকু প্যারা তো নিতেই হবে, স্বাভাবিক, গরমের ভিতর সমস্যা নাই। দেখা যাক, আল্লাহর রহমতে যাই, যে গন্তব্যে আসছি ঠিকঠাক মতো আল্লাহ তাআলা ঘুরে যদি বাসায় নেয় তাহলেই আলহামদুলিল্লাহ। এখন পটিয়া বাজার দিয়ে ঢুকছি, পটিয়া বাজার দিয়ে যে কক্সবাজার রোডটা আছে, এই রোড দিয়ে আমরা সোজা আসতেছি। তো সোজা আইসা আমরা সামনে যাই আবার বামে ঢুকবো। সো আপনারা যারা আসেন চাইলে পটিয়া বাজার হয়ে এভাবে ঢুকতে পারেন, চট্টগ্রাম শহর হয়ে। এখন বাজে ঘড়িতে 2টা, যখন ভিডিওটা আবার করতেছি 1 ঘন্টা পরে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম। কারণ হলো দুমায় টানছি ভাই, রাস্তায় শেষ হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। সো আমাদের টিম মেম্বার যারা আছে তারাও দুমায় টানছে, খিচায় টানছে। সো টাইনা এখন আমরা দুপুরের খানা দানাও খাই নাই, দেখা যাক কি হয়। আল্লাহ যেখানে খাবার দাবার তৌফিক রাখছে ওখানে খাবার দাবার হবে, তারপরও দেখা যাক আপনাদেরকে কতটুকু শেয়ার করা যায়। আকাশের অবস্থাও মোটামুটি ভালো না, মেঘলা মেঘলা অবস্থা। সেই মেঘলা অবস্থা থাকলে তো আবার কক্সবাজারের মতো ভিডিও মানে ভিডিও আর আপনাদের পারবো না দিতে। দেখা যাক, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য। এখন ক্যামেরা নষ্ট করে আমার দ্বারা ভিডিও তৈরি করা আসলে সম্ভব না, কারণ আমি ইউটিউব থেকে কোনো রেগুলেশন এখনও পাই না। যেহেতু রেগুলেশন পাই না, সো এই কারণে মানুষের আকল, কমন সেন্স এত কম বাংলাদেশে। তো উনি ওই পাশে হাত দিতেছে, এই পাশ দিয়া দেখেই না গাড়ি যাইতেছে। যাই হোক, রাস্তায় চলতে গেলে কত প্রকার লোকজন যে দেখা যায়, এটাই স্বাভাবিক, এটা মেনে নিয়ে চালাতে হবে, না হলে বাংলাদেশে রাইডিং করা যাবে না রে ভাই। বাংলাদেশে রাইডিং করতে গেলে সামথিং কিছু প্রবলেম, সামথিং কিছু সমস্যা, এটা মেনে নিতেই হবে। আর সামনে থেকে তেল নিতে হবে, কারণ গাড়িতে বান্দরবন ঢোকার আগে তেল নিতে হবে, এটা স্বাভাবিক। আমার গাড়িটা মাইলেজ আজকে অনেক কম দিছে, 35 পাইছি মাইলেজ, হাই রোডে 35। এটা আসলে টানাটানি করার কারণে আর উশৃঙ্খল রাইডিং করার কারণে, কারণ আজকে প্রচুর পরিমাণে ভাই উশৃঙ্খল রাইডিং হয়েছে। আজকে এত জোরে চালাইছি আমি এই বাইক কেনার পরে, মানে লং ট্যুর একটা না দেখা যাচ্ছে 300-350 কিলোমিটার, কখনো এত জোরে রাইডিং করা হয় নাই। আর বাসে তো এরকম চাপ দিবে, এটা স্বাভাবিক, কারণ বাসে বাইক যে আছে, বাইকরে কোনো কিছু মনেই করে না, বাইকরে জাস্ট হইলো তেলাপোকা, অথবা তেলাপোকাও তো মানে মানুষ গুনে, কিন্তু তেলাপোকাও না, পিঁপড়ের মতো মনে করে যে ডলা দিয়া রাইখা চলে যাবো। এটা আমাদের বাংলাদেশের বাস ড্রাইভারদের স্বভাব, বাস ড্রাইভারদের একটা কমন সিনারিও। তো আপনারা দেখতে থাকেন, আশা করি যখন তেল নিব তখন আবার আপনাদের সাথে কথা বলবো। আর এরকম অটো বা এই যে 3 চাকা যানবাহনগুলো, এগুলোর কারণে আরও বেশি প্যারা খাইছি রাস্তার ভিতরে। 2-3 বার তো আমি লাগায় দিব বা আমার লাগায় দিবে এরকম সিচুয়েশন থেকে আমি বাইচে গেছি। এই অটো বা 3 চাকা যানবাহনগুলো, এগুলো কোনো ব্রেকই নেই। ব্রেক না থাকার কারণে কি বলবো, তাদের বলে ভাই গরিব মানুষ সাইডা দেন। তাদের একটাই কথা, গরিব মানুষ। ভাই বাংলাদেশে কে বড় লোক সেটা আগে বলেন। বাংলাদেশে কেউই তো বড় লোক না, সবাই তো গরিব বাংলাদেশে, কারণ বাংলাদেশটাই তো গরিব কান্ট্রি। সে দেশে আপনি যদি ভাবেন যে আমি বড় লোক আপনি গরিব, এটা আসলে বোকার রাজ্যে বাস করা হবে। তো আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম, এখন আপনাদের ওপিনিয়ন চাইলে আপনারা বলতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে যখন তেল নিব ওই অবস্থাতে। আমরা এখন বান্দরবনে যে রোডটা দিয়ে ঢোকে কেরানীরহাট, এই মোড়ের সামনে আছি। এদিক দিয়ে আমরা বামে ঢুকবো, তো বামে ঢুকে সোজা বান্দরবনের দিক যাব আর কি। কেরানীরহাট দিয়েই বামে ঢুকতে হয় আমি যতটুকু আর কি জানি, কারণ এর আগে একবার আসছিলাম। তো এখন আমার ট্যুর মেম্বাররা কোন রাস্তা দিয়ে গেছে তাদের আমি খুঁজে পাচ্ছি না, তারা কি নিখোঁজ নাকি, দেখি সামনে যেয়ে তাদের পাই কিনা। ওই যে তারা সামনে আছে, দেখা যাক। কি হয়েছে ভাই, পড়ে গেছেন? পড়ে গেছিলেন? তো
তো দেখতে দেখতে কিন্তু পাহাড়ি রাস্তায় চলে আসলাম। ওই যে আমাদের সামনে কিন্তু বড় বড় পাহাড় উঁকি দিচ্ছে। তো আপনারা কতটুকু বুঝতেছেন জানি না ক্যামেরাতে, কারণ ক্যামেরাতে আসলে এত দূরে আসবেও কি না সেটাও জানি না। বান্দরবন মাত্র 16 কিলোমিটার, 16 কিলোমিটারের ভিতরে আমরা বান্দরবনে ঢুকে যাব। সো বান্দরবনে ঢুকে গেলে আমাদের মেন কাজই হলো হোটেল নেওয়া, কারণ হোটেল নিয়ে আগে নিজেদের শরীরের পরিচর্যা করব, বিশেষ করে ঘুমাতে হবে, তারপর এভরিথিং গোসল টোসল করতে হবে। খাওয়া দাওয়া তো করলামই কিছুক্ষণ আগে। এখন একটা জিনিস আপনাদের আগে আমি কনফার্মেশন করে নিই, আমার বাইকের মাইলেজ আমি কিছুক্ষণ আগে তেল নিলাম। সো ওই জায়গায় তেল নেওয়ার সময় আমি মাইলেজ ক্যালকুলেশন করে দেখি, আপনাদের যে আমি বলছি 35 করে পাইছি, 35টা আসলে ভুল বলা হয়েছে। আমি মাইলেজ অ্যাকুরেট ক্যালকুলেশন করার পরে আমার বাইকের বর্তমানে লং রাইড যেটা আমি দিচ্ছি, লং রাইড বা লং ট্যুর, এই ট্যুরের ভিতরে আমার 40 করে মাইলেজ দিচ্ছে, 35 করে আসলে আমি তখন হিসাবটা ভুল হয়েছে, এই কারণে 40 করে পাইছি। হয়তো যদি একটু কম টানাটানি করতাম তাহলে আরও বেশি মাইলেজ পেতাম। সামনে একটু হালকা বৃষ্টি হয়েছে, এদিকে আবার রোদ। সো এরকমই জীবন, যেখানে যেমন আপনাকে তেমনভাবে মানিয়ে নিতে হবে। তো পাহাড়ি রাস্তা মোটামুটি এদিক থেকে শুরু, বান্দরবনে 16 কিলোমিটারের ভিতরে আমরা পৌঁছে যাব। আর বান্দরবনের মোটামুটি এখন থেকে পাহাড়গুলো হাতছানি দিচ্ছে, পাহাড়ের উপরে অনেক মেঘ আছে। বান্দরবনে আমাদের একটা গ্রুপ আগে থেকেই গেছে, আমাদের 2 দিন আগে একটা গ্রুপ গেছে, আর আমরা 4 জন আজকে যাচ্ছি, মানে 4টা বাইক, আজকে যাচ্ছি 5 জন, 4টা বাইকের ভিতর 5 জন। আর আগে 4টা বাইক গেছে, ওই 4টা বাইকের ভিতর আছে 7 জন। সো এই তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করব। আগে এই জায়গায় একটা চেকপোস্ট ছিল, এখন এই জায়গায় মেবি বান্দরবনের সব স্পট খুলে দিছে আমরা যখন ট্যুরে যাচ্ছি। সো এই কারণে বান্দরবনে আরও বেসিক্যালি বেশি আসা, কারণ কবে আবার বান্দরবনের স্পটগুলো বন্ধ করে দেয়, কবে আবার আমাদের দেশের ভৌগোলিক অথবা আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে যায় বা বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, যে কারণে আবার বান্দরবনে আমাদের ঢোকা নিষিদ্ধ করে দেয় সাধারণ মানুষদের। তো এটা বলা যায় না, এই কারণে চেষ্টা করলাম আগে ভাগে একটু বান্দরবনটা ঘুরে যাওয়ার জন্য। যেহেতু এখন বান্দরবনের সব স্পট খোলা, সে এখন মুখ্যম সময় আমি যেটা মনে করি, বা এখন আসলে আসল সময়, কারণ কবে আবার বান্দরবনের স্পটগুলো বন্ধ করে দেয় সেটা তো কেউ জানে না। সো যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী সবাইকে উন্মুক্ত করে দিয়েছে ঘোরাঘুরি করার জন্য বা ঘুরে দেখার জন্য দর্শকদের বা সাধারণ পর্যটকদের, সেই কারণে চেষ্টাই করব আপনাদেরকে সাথে নিয়ে কিছু ভালো ভালো জায়গা দেখানোর জন্য। আর এই ব্লগটা আমার 2টা অথবা 3টা পার্টে আসবে, বান্দরবনের ব্লগটা। এই যে আসলাম, কত টাকার তেল ফোয়ালাম, সো ভিডিও তৈরি করার জন্য তো মেনলি আসি না, আসছি হলো মাইন্ড ফ্রেশের জন্য। আপনারা যেখানে ট্যুরে যান অবশ্যই মাইন্ড ফ্রেশের জন্যই দেখেন। এখান থেকে কর্নারিং শুরু হয়েছে, আর আমার পিছনের চাকাটা চিকুন, সেই কারণে আমাকে বুঝে শুনে কর্নারিং করতে হবে, কারণ পিছনের টায়ারটা আমার 130 সেকশনের। আমি চেষ্টা করব যখন আমার বাইকটা 15,000 বা 15,000 16,000 প্লাস চলছে তখন আমি এটা টায়ারটা চেঞ্জ করে ফেলবো, দেখা যাক। তো সামনে একটা ভালো পরিমাণে ডালু আছে, কর্নারিংও আছে। সো আমি গিয়ারটা কমায় নিলাম, গিয়ার না কমাইলেও চলতো, তারপরও গিয়ারটা কমাইছি হালকা। ভালো ডাউন যেহেতু আছে, সেই ডাউনটা ভালো করে উঠতেছি। তো বান্দরবনের ফিলই কিন্তু আসলে এইগুলো, আপ হিল, ডাউন হিল আর কর্নারিং। সো কর্নারিং বান্দরবনের সবচেয়ে ভালো করা যায় আমার সুজুকি অ্যাসিড বাইকটা যখন ছিল ওই অবস্থাতে, কারণ ওই অবস্থাতে আপনার ভালো বান্দরবনে একটা এক্সট্রা অর্ডিনারি ফিল পাওয়া যেত। আর এই বাইকটাতে যে ফিল পাওয়া যাবে না তা না, আপনি এনজয় করতে পারলে যে কোনো জিনিস নিয়ে এসে এনজয় করতে পারবেন। এখন আপনার উপরে সম্পূর্ণ এনজয়মেন্ট। আর কতটুকু ডালু এদিকে আপনারা অবশ্য ক্যামেরাতে দেখে বুঝতে পারবেন না, কিন্তু মোটামুটি ভালো ডালু। আবার আফিন আছে, মানে উপরের নিচে। বান্দরবনে আসলে মজাটাই হলো এই জায়গায়, আপনারা উপরে উঠবেন আবার নিচে নামবেন, আফিন ডাউনহিল। সো এরকম করে বান্দরবনের আসল মজাটা। যেমন মজা তেমন আপনাদের সাবধান থাকতে হবে। আমি নিজে অনেক সময় দেখা যায় আপনার আমার লেন ছেড়ে অন্য লেনে চলে যাই। সো এটা সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু কেউই সব জানতা শমশের না, সেই কারণে কেউই নিজেকে এক্সপার্ট দাবি করতে পারবে না। আপনি পৃথিবীতে যদি নিজেকে এক্সপার্ট দাবি করেন তাহলে আপনি সবচেয়ে বোকা, আমি যেটা মনে করি। আমি নিজেকে কখনো এক্সপার্ট দাবি করি না, বা আমি ব্যক্তিগতভাবে নিজেকে কখনো মানে বুঝি না আমি এত কিছু বুঝি, বা এত কিছু বুঝলেও আসলে এত বেশি বোঝার দরকার নাই। এটা আমার মতামত অনুসারে। তো আপনাদের সাথে আমার মতের অমিল থাকবে, এটা স্বাভাবিক। মতের অমিল থাকলে মতটা আসলে সাস্টেন বেশি হয়, আর যদি মতের একদম অমিল না থাকে তাহলে সেটা আসলে সাস্টেন করে না বেশি দিন।
সো এই জায়গায় আরেকটা ক্যান্টনমেন্ট বান্দরবন আনসার ব্যাটালিয়ান। সো আনসার ব্যাটালিয়ানের এই জায়গায় দেখলাম একটা ক্যাম্পের মতো আছে, এই জায়গায় মনে হয় তাদের প্রশিক্ষণ দেয়, এটা জানি না মেবি কী এই জায়গায়। সো যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানায়। তো বান্দরবন এর আগে আমার 2বার আসা হয়েছে, আর এটা নিয়ে 3বার। আমি একবার আসছিলাম আপনার ওই সাইডটা দিয়ে, ওই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি ওই সাইডটা দিয়ে ঢুকছিলাম, আরেকবার আসছিলাম এই রোডেই, আর এইবারও আমি এই রোডেই যাচ্ছি। এবার একটু লম্বা প্ল্যান নিয়ে আসছি, দেখা যাক আল্লাহ তাআলা যতটুকু রাখছে ভাগ্যে অতটুকুই হবে। আমি আপনি যতই বলি যে এই জায়গায় যাব ওই জায়গায় যাব, আসলে দিন শেষে ভাগ্যে যতটুকু আছে ঘুরে দেখার বা ভাগ্যে যতটুকু আছে আসলে এনজয় করার, সে ততটুকুই হবে। এখন আপনি যদি কিছু এক্সট্রা অর্ডিনারি চান, সেটা আসলে আপনার তকদিরের সাথে আপনার একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। সেই কারণে আমি যেটা মনে করি, এই যে এখানে এই থেকে বান্দরবনের যে আদিবাসীরা, তাদের কিন্তু ছোঁয়া আপনারা পাচ্ছেন, তার মানে আমরা বান্দরবনে মোটামুটি ঢুকে গেছি। আর এখন একটু বাংলাদেশের কন্ডিশন ক্রিটিক্যাল আছে যখন আমি ভিডিওটা তৈরি করতেছি। তো আশা করি এটা অদূর ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, বা অদূর ভবিষ্যতে এটা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যাবে, তাহলে সবার জন্যই মঙ্গল, পর্যটক, স্থানীয়, এটা যে সবার জন্য একটা মঙ্গল হবে এটাই বলা চলে। আর আমি কিছু ড্রোনের শট নিব, সেটা হয়তো আজকের ভিডিওতে আপনারা পাবেন না, নেক্সট যে একটা ব্লগ যাবে সেই ব্লগ। আজকে তো আপনাদের যা দেখাইছি ঢাকা টু বান্দরবনের কিছু ভিউ জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বা বান্দরবন কোন জায়গা দিয়ে আসে আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি। আমি এমনি তো 2-3 দিন যাবৎ অনেক অসুস্থ ছিলাম, আজকে ট্যুরে আসবো কিনা আমি রাত্রেবেলা এই চিন্তা ভাবনা করেই ঘুমাইতে পারিনি। কারণ আমি আসলে এমনি তো আমার কিছুদিন যাবৎ জ্বর, ঠান্ডা, কাশি প্রচুর পরিমাণে যাচ্ছিলো, মৌসুমি যে সমস্ত অসুস্থগুলো হয়। তো পাহাড়ের কিন্তু মজাটা এই জায়গায় দেখেন, আসলে পাহাড়ে কিন্তু বাইরে কত গরম ছিল, অলমোস্ট আমরা একবার বৃষ্টির ভিতরে পড়ছিলাম, সেটা হলো আপনার চট্টগ্রাম বর্দার হাটের এই সাইডে। তারপর আবার আমরা এখন পাহাড়ের ভিতর চলে আসছি বান্দরবনে। তো পাহাড়ের ভিতর কিন্তু ভালো একটা পরিবেশের দিকে, পরিবেশটা মানে অনেক একটা আপনার কি বলবো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সো এরকম আবহাওয়াতে কিন্তু অনায়াসে আপনি ঘন্টার পরে ঘন্টা বাইক রাইড করলেও কোনো সমস্যা হবে না, আমি যেটা মনে করি আর কি। এখন এজ আপনার পার্সোনাল ব্যক্তিগত মতামত, আপনি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন অনেকে বলে যে ভাই পাহাড় অনেক রিস্ক, পাহাড় অনেক রিস্ক, কিন্তু পাহাড় আবার মজাও আছে। আপনি পাহাড়ে যেমন রিস্ক তেমন পাহাড়ে মজাও আছে। আমাদের প্ল্যান আছে আজকে রাতটা আমরা বান্দরবনে স্টে করব, আর কালকে অথবা পরশুদিন আমরা তিন্দু অথবা থানচির এই সেটটাতে যাব। তো আরেকটা বড় খাড়া ডাল আছে, অবশ্যই খাড়া ডালগুলো যখন নামবেন তখন গিয়ারগুলো একদম কমায় ফেলবেন, আর ইঞ্জিন ব্রেক হালকা 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 প্রেস করবেন, না হলে আপনি বড় ধরনের দুর্ঘটনার ভিতর পড়ে যেতে পারেন। আর বান্দরবনে কিন্তু একটা ডেঞ্জারাস জায়গা হলো থানচি যে রোডটা আছে, এই রোডটা কিন্তু অনেক অনেক ঢালু এবং উঁচু। তো এই ডালগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে আস্তে আস্তে। আজকে জাস্ট আমরা বান্দরবনে যাব এতটুকু আপনারা দেখেন, আর আস্তে আস্তে আপনাদের সাথে আশা করি সবগুলোই শেয়ার করব, কারণ ভিডিও যেহেতু আরও পাবেন আপনারা 2টা অথবা 3টা ভিডিও আরও পাবেন। সো চেষ্টা করব আমি যত শর্ট অপশনের মাধ্যমে ভিডিওগুলো দেওয়া যায়, যাতে আপনারা দেখে ভালো কিছু ধারণা পেতে পারেন। জাস্ট এখানে ধরে জিজ্ঞেস করলো কোথা থেকে আসলেন, কী করবেন, কী কারণে যাচ্ছেন। এই তো আমরা বললাম আমরা আসছি ঢাকা থেকে, যাচ্ছি আপনার বান্দরবন ঘোরার জন্য। আর এনআইডি কার্ডটা চেক করলো আর কি, একজনের এনআইডি কার্ড চেক করছে। তো এইটা দিয়ে আপনার 3 গিয়ারে উঠতেও চায় না, এত ঢালু। 4 গিয়ারে দিছিলাম, 4 গিয়ারে গাড়ি খেছে। এই 250 সিসি এরকম করলে চলবো রে বাবা, 250 সিসি টান থাকবো বেশি, এরকম করলে কি হবে? 4 গিয়ারে ওঠে না গাড়ি, 4 গিয়ারে উঠতে চায় না, গাড়ির পাওয়ার লস করে। 3 গিয়ারে দিয়ে রাখি। সো জানি না কেন এমন হচ্ছে, 4 গিয়ারও সমস্যা দিচ্ছে, হয়তো মেবি এফআই সিস্টেম দেখি, এফআই সিস্টেম বা আমি কিছু বুঝতেছি না। সো 4 গিয়ারে একটু সমস্যা হচ্ছে, 5 গিয়ারও সমস্যা হচ্ছে, যখন ডালুগুলো উঠতেছে শক্তি বা পাওয়ার লুজ করতেছে। দেখা যাক কি হয়। তো আমি তো আসলাম মাত্র পাহাড়ে চলবো, পাহাড় সম্পর্কে N250 সম্পর্কে আরও বিস্তারিত
ময়লা তদন্ত করা হবে, কারণ N250-তে কী আছে, N250 পাহাড়ের জন্য উপযুক্ত কিনা সবই জানা হবে, দেখা হবে এবং আপনাদেরকে জানানো হবে। কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আছেন বলে আমি আছি, আপনারা না থাকলে আমি তো থাকতামই না। আর মোটামুটি বাসের চাপ আছে, যেহেতু ঈদের পরবর্তী টাইমে পর্যটক মোটামুটি যাচ্ছে। এখন কোন ঈদের পরবর্তী টাইমে সেটা তো আপনাদের আমি বলবো না, আগেই বলছি। কেন বলবো না? কারণ আমার ভিডিওটা দিতে অনেক দিন লেট হবে, হয়তো 1 মাস 1.5 মাস 2 মাসও লেগে যেতে পারে। তো ওই যে সামনে স্বর্ণ মন্দির, তো আমরা স্বর্ণ মন্দিরের সামনে চলে আসছি। সেই স্বর্ণ মন্দিরে একবার আমি উঠতে পারছি, আর একবার খোলা ছিল না আর কি। বান্দরবন সঙ্গবিহার মেঘলা পার্বত্য মোটেল। এটা কি পাহাড়ি মোড়ক নাকি? হোয়াট ইজ দিস? পাহাড়ি মোড়ক না অবশ্য, জানি না কি এটা। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার লুজ করে ওচা দিয়ে উঠতে গেলে পাওয়ার লুজ করে। হয়তো অনেকক্ষণ চালায় আসছি, তো এই কারণে হতে পারে যে অনেকক্ষণ চালায় আসছি, এই কারণেও হতে পারে। এখানে পাহাড়িদের একটা বাজার আছে, আম কলা অনেক কিছু বিক্রি করতেছে। টুরিস্ট পুলিশের এখানে বুথ আছে, মেঘলা পুলিশ বক্স। এই এলাকার নাম কি মেঘলা নাকি? হতে পারে মেঘলা, কারণ আমার আসলে এলাকার নামটা জানা নাই। আমি বান্দরবন যে এই জায়গায় আমরা উঠি, মেন বান্দরবন পয়েন্ট, ওই বাস স্ট্যান্ডটা বান্দরবনের ওই জায়গায়, ওই সাইডটাতে আমি চিনি। এরপর আর আসলে এত মানে পরিচিতি নাই আমার, কারণ আমি তো এদিকে থাকি না বা এদিকে আসলে প্রতিনিয়ত চলাচল করি না। তো আপনারা তো বুঝতেই পারতেছেন, একটা লোক যদি এদিকে যারা প্রতিনিয়ত চলাচল করে, যেমন আমার এলাকা পূর্বাচল বলেন অথবা 300 ফিট বলেন, অথবা আমি যে এলাকায় থাকি বসুন্ধরার এই সাইডটাতে বলেন, এই সাইডটাতে আল্লাহর রহমতে কী কী আছে না আছে সেটা তো আমার মোটামুটি নখদর্পণে আছে বা আমার মোটামুটি জানাই আছে। সো এই কারণে যার যে এলাকা, সে এলাকা সম্পর্কে সে ভালো জানবে, এটাই একদম স্বাভাবিক কথা বা একদম স্বাভাবিক উক্তি। এখন আপনার এলাকা সম্পর্কে আপনি ভালো জানবেন, এটা আপনি ভালো বলতে পারবেন। এই জায়গায় একটা ভালো ডাল আছে, ওই সিএনজিটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। গোপ্রোতে আসলে আপ ইন ডাউন হিল সচরাচর বোঝা যায় না, ওই গাড়িটার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। সো কতটুকু ডাল আপনার সেটা, এদিকে আসলে ডাল তো কিছু না, মেন ডাল হলো আপনার ওই যে থানচির ওই সাইডটাতে, নীলগিরির পর থেকে মেন ডালটা, তারপরে আলীকদম অথবা আপনার ওই ডিম পাহাড় ওই সাইডটাতে মেন ডাল। তো ওই সাইডটাতে গেলে আসলে বান্দরবনের আসল এক্সপিরিয়েন্সটা বোঝা যায়। আর প্রথমত আসছি, এখন একটু বান্দরবনে কান টান বন্ধ হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন লাগবে। যাই হোক, এটা আমার বর্তমানে হচ্ছে, অন্য কারো হচ্ছে কিনা বা অন্য কারো হয়েছে কিনা সেটা আপনারা জানায়েন, বা আমার টিম মেম্বারদের এরকম হয়েছে কিনা সেটাও আমি আপনাদের হোটেলে গিয়ে জানাতে পারবো, অথবা নেক্সট কোনো ব্লগে জানাতে পারবো। এই ছাগলগুলো এইভাবে ছেড়ে রাখা, যারই ছাগল তার উচিত হয় নাই, কারণ এগুলোকে যদি গাড়ি টাড়ি মেরে দেয় এগুলো তো মারা যাবে। এগুলোকে আসলে একটু যত্ন করা উচিত। আমি যেমনটা বলতেছিলাম, আমার বাইকটাতে পাওয়ার লস করতেছে, 4 গিয়ারে দিলে উঠতেছে না, ডালুগুলো 3 গিয়ারে দিয়ে উঠাতে হচ্ছে। আমার তো মনে হয় আমি থানচির বা ডিম্পার ওই সাইডটাতে গেলে আমার 2 গিয়ারে দিয়ে গাড়ি চালাতে হবে, মানে ডালগুলো ওঠার সময়। ওই জায়গায় একটা প্লেসে দাঁড়াইছিলাম স্বর্ণ মন্দিরে, ওই জায়গায় ওনাদের জিজ্ঞেস করলাম যারা আমার ট্যুর মেম্বার, তারা বলতেছে এখন দাঁড়াবে না, আগে ফ্রেশ ট্রেশ হবে, হোটেলে উঠবে, তারপরে দাঁড়াবে। এটা আসলে ভালো ডিসিশন। তো এটাও কিন্তু মোটামুটি ভালো ডাল, আপনারা দেখে কতটুকু বুঝতেছেন আমি জানি না। পাহাড় দোষ হয়েছে রে, পাহাড় দোষ হয়েছে, হ্যাঁ হ্যাঁ পাহাড় দোষ হয়েছে। এই যে পাহাড় এখান থেকে নেমে গেছে, আহা, এই ঝামেলাগুলো যদি চলতে থাকে তাহলে তো আমাদের যাওয়া মুশকিল হয়ে যাবে। যাক, বাইক নিয়ে আসছি, কোনো প্যারা নাই, কারণ বাইক নিয়ে একদিকটা যাওয়া যাবে। হয়তো গাড়ি নিয়ে আসলে প্যারা হতো, যদি গাড়ি থাকতো এরকম তাহলে হয়তো বা প্যারা হতো, আবার নাও হতে পারতো। সো এই কারণে বলা যায় না যে কোনটা নিয়ে আসলে প্যারা হবে, কোনটা নিয়ে আসলে প্যারা হবে না। তো পানি আছে, অবশ্যই পানি আছে, সাবধানে আসতে হবে। রাঙ্গামাটি, চিম্বুক, থানচি দেখলাম অনেকগুলো স্পট লেখা আছে, কোনটা কত কিলোমিটার পড়তে পারি নাই সত্যি কথা, কারণ আমি আসলে আগে খেয়াল করি না। আমি পিছনের যে আমার টিম মেম্বার ছিল ওকে ইশারা দিছি যে তুমি একটু আসতে আসো। আমার পিছনে যে টিম মেম্বার উনি একটু নতুন আর কি, মানে বান্দরবনে নতুন, পাহাড়ে চালাইছে উনি। আসলে এর আগে আপনার পাহাড়ে চালানোর অনেক জায়গায় অভিজ্ঞতা আছে, কিন্তু বান্দরবনে নতুন। তো যেহেতু নতুন, সো ওনারে বলে দিছি একটু আসতে আসো। এইটাই হলো বাংলাদেশের 1 নম্বর মাটির নিচে টানেল, টানেল আকৃতিতে
আপনার কি বলে বাস স্টপ বাস টার্মিনাল, সেইটাতে আমার এর আগে ঢোকা হয় না। আজকে অবশ্য দেখবো, হোটেলে যাব, যাইখা এটি রাখবো, রাইখা আসবো, আইসা দেখি ঢোকা যায় কিনা, বা হোটেলে যাইয়া এদিকে আসলে চেষ্টা করবো ভিতরে ঢোকার। তো আপনারা তো আসেনি সাথে, আপনারা তো দেখবেনই যদি আমি ঢুকি। তো এই তো ছিল, বান্দরবনে আসলাম। এখন কোন জায়গায় হোটেল নেই সেটা আপনাদেরকে শেয়ার করব কিছুক্ষণ পরে, যখন আমরা হোটেল নিব। এই হিল ভিউতে আমরা কিছুদিন আগে দেখছি এখানে নাকি পর্যটকদের সাথে অনেক রাফ বিহেভ করা হয়, সেই কারণে আমরা এখানে উঠবো না। হিল ভিউতে আমরা চিন্তা করতেছি না ওঠার জন্য। সামনে একটা হোটেল আছে পরিচিত, আমরা এর আগে থেকে গেছিলাম, সো ওই জায়গায় চিন্তা করব ওঠার জন্য। আর মোটামুটি কিন্তু পর্যটক আসছে, ভালো পরিমাণে পর্যটক আসছে। আর এই গাড়িগুলো যারা নিয়ে আসছে প্রাইভেট গাড়ি, এগুলো কিন্তু ডিরেক্ট আপনার থানচিতে উঠতে পারে না, কারণ এই গাড়িগুলো থানচিতে উঠতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, তাদের বাধ্য হয়ে এই জায়গা থেকে চাঁদের গাড়ি ভাড়া নিতে হয়। তো গাড়ি নিয়ে আসলে কিন্তু লাভ নেই। অবশ্যই আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনি উইন 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 পজিশনে থাকবেন আর কি, না হলে আমার মনে হয় না যে আপনি একটু লস পর্যায়ে চলে যাবেন। তো সামনে দেখি আমরা কোন হোটেলে উঠি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা আসলে গার্ডেন সিটি হোটেলটাতে উঠলাম, গার্ডেন সিটি আবাসিক। সো এটাতে উঠলাম, এটাতে একটু চিপ প্রাইসে ছিল, যেহেতু আমরা 5 জন আছি। সো এক রুমেই থাকার জন্য চেষ্টা করছি। সো এক রুমে যেহেতু থাকবো, সো এসি টেসি না হইলেও প্যারা হবে না, কারণ যেহেতু এখন অবশ্য বৃষ্টির দিন চলতেছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সো আমরা এখন রুমের দিকে যাচ্ছি, আর আমাদের কাছ থেকে রুমের প্রাইসটা নিচে হলো আপনার 2500 টাকা। 3টা বেড আছে, এক একটা বেডে আপনারা 3 জন করেও থাকতে পারবেন অনায়াসে, 3 জন 4 জন প্যারা হবে না। সো আমরা 2 জন করে ছিলাম, আর এক বেডে একজন ছিল, যেহেতু 5 জন আমরা। সো এটাই হলো রুমের অবস্থা। আর ওইটা হলো বাথরুম, ওয়াশরুম। সো ওয়াশরুম মোটামুটি ঠিক আছে, আপনার লো কমোড, যেহেতু আর কি চিপ প্রাইজে হোটেল খুঁজছিলাম। সো সেহেতু এটাই আমার কাছে মনে হচ্ছে, বা আমাদের কাছে মনে হচ্ছে বেটার অপশন ছিল। আপনারা অনেকজন আসলে এরকম চিপ প্রাইজের হোটেল অনেকগুলো পেয়ে যাবেন, চাইলে একটা দেখে শুনে নিতে পারবেন। এর আগেও আমরা এই হোটেলে ছিলাম, সেই হোটেলে আমরা আসলাম, আমাদের আরেকটা গ্রুপও এই হোটেলের দোতলায় আছে।